রাষ্ট্রবিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। সরকার পরিচালনার একেবারে মূল ভিত্তি মানে রাষ্ট্র, তার বিভিন্ন ব্যবস্থা এবং ক্ষমতার গঠন, এই সব কিছু আমরা ধাপে ধাপে বোঝার চেষ্টা করব। বিশেষ করে যারা বিপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই আলোচনাটা বেশ কাজে দেবে। যুদ্ধই রাষ্ট্র তৈরি করেছে আর রাষ্ট্রই যুদ্ধ তৈরি করেছে। রাষ্ট্রবিজ্ঞানী চার্লস টিলির এই কথাটা কিন্তু দারুণভাবে আধুনিক রাষ্ট্র তৈরির ইতিহাসটা আমাদের সামনে তুলে ধরে, তাই না? মানে রাষ্ট্র জিনিসটা কিন্তু কোনো শান্তিপূর্ণ আলোচনার মধ্যে দিয়ে তৈরি হয়নি। এর জন্ম হয়েছে আসলে সংঘাত, প্রতিযোগিতা আর যুদ্ধের ভেতর দিয়ে। টিকে থাকার জন্যেই তো তখন সম্পদ জোগাড় করা, সেনাবাহিনী বানানো আর ট্যাক্স আদায়ের মতো সিস্টেমগুলো তৈরি করতে হয়েছিল। আর ঠিক এই জিনিসগুলোই কিন্তু আধুনিক রাষ্ট্রের ভিত্তি করে দিয়েছে। তো সবকিছু ঠিকঠাকভাবে বুঝতে আমরা মোট 5টা মূল বিষয় নিয়ে কথা বলবো। একদম শুরুতেই জানব রাষ্ট্রের সংজ্ঞা, এরপর দেখব অ্যারিস্টটলের সরকারের ক্লাসিফিকেশন, তারপর আধুনিক গণতন্ত্রের মূল ভিত্তিগুলো কি, ক্ষমতা ভাগাভাগির ধরন, আর সবশেষে রাজনৈতিক দলগুলো কিভাবে তৈরি হয় সেই তত্ত্বগুলো নিয়ে আলোচনা করব। চলুন তাহলে প্রথম অধ্যায় দিয়ে শুরু করা যাক। রাষ্ট্রবিজ্ঞানের একেবারে গোড়ার প্রশ্নটাই হলো, রাষ্ট্র বলতে আসলে আমরা কি বুঝি? কি থাকলে একটা অঞ্চলকে রাষ্ট্র বলা যায়? একটা রাষ্ট্রের প্রথম এবং সবচেয়ে জরুরি উপাদান হলো এর জনসংখ্যা। মানে মানুষ ছাড়া তার রাষ্ট্র হয় না, তাই না? এই জনগণই রাষ্ট্রের মূল ভিত্তি, রাষ্ট্রের পরিচয়। রাষ্ট্রের সব কাজই তো আসলে এদেরকে ঘিরেই হয়। জনসংখ্যা কত হবে তার কোনো নির্দিষ্ট নিয়ম নেই, কিন্তু একটা কার্যকর রাষ্ট্র হতে গেলে যথেষ্ট সংখ্যক মানুষ থাকাটা জরুরি। দ্বিতীয় যে জিনিসটা লাগবেই সেটা হলো একটা নির্দিষ্ট ভূখণ্ড। প্রত্যেকটা রাষ্ট্রেরই একটা পরিষ্কার ভৌগোলিক সীমানা থাকতে হয়। এর মধ্যে তার মাটি, পানি, এমনকি আকাশ সীমাও পড়ে। এই বর্ডারটাই কিন্তু আন্তর্জাতিকভাবে একটা দেশকে পরিচিতি দেয়, আর এই সীমানার ভেতরেই রাষ্ট্র তার সব ক্ষমতা ব্যবহার করতে পারে। এরপর ৩ নম্বর উপাদানটা হলো সরকার। সহজ ভাষায় বললে সরকার হলো রাষ্ট্রের ইঞ্জিন বা মুখপাত্র। এটাই সেই সিস্টেম যেটা আইন তৈরি করে, সেই আইন প্রয়োগ করে আর রাষ্ট্রের লক্ষ্যগুলো পূরণ করে। দেশের ভেতরে শান্তি শৃঙ্খলা রাখা, বাইরে অন্য দেশের সাথে সম্পর্ক রাখা, এই সব কাজ সরকারই করে। একটা ব্যাপার মনে রাখতে হবে, সরকার বদলাতে পারে কিন্তু রাষ্ট্র কিন্তু স্থায়ী। আর সবশেষ চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল সার্বভৌমত্ব। এটাই রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা। এর দুটো দিক আছে, একটা অভ্যন্তরীণ আর একটা বাহ্যিক। অভ্যন্তরীণ সার্বভৌমত্ব মানে হল দেশের সীমানার ভেতরে থাকা সব মানুষ বা প্রতিষ্ঠানের উপর রাষ্ট্রেরই চূড়ান্ত কন্ট্রোল থাকবে। আর বাহ্যিক সার্বভৌমত্ব মানে হল দেশটি বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ ছাড়াই স্বাধীনভাবে নিজের সিদ্ধান্ত নিতে পারবে। এই সার্বভৌমত্বই একটা রাষ্ট্রকে অন্য যে কোনো সংগঠন থেকে আলাদা করে তোলে। তো এই 4টি উপাদানের ওপর ভিত্তি করে আমরা মূলত 2 ধরনের রাষ্ট্র দেখতে পাই। একটা হলো জাতিরাষ্ট্র, যেখানে দেশের বেশিরভাগ মানুষের ভাষা, ধর্ম বা সংস্কৃতি মোটামুটি একই রকম। যেমন ধরুন পাকিস্তান তৈরি হয়েছিল ধর্মের পরিচয়। আর অন্যটা হলো বহুজাতিক রাষ্ট্র, যেখানে অনেক জাতি বা গোষ্ঠীর মানুষ একসাথে থাকে। এর সবচেয়ে ভালো উদাহরণ হলো আমাদের পাশের দেশ ভারত, যেখানে কত রকমের ভাষা, ধর্ম আর সংস্কৃতির মানুষ একসাথে বাস করে। আচ্ছা, রাষ্ট্র কি তা তো বোঝা গেল। এবার চলুন দেখি এই রাষ্ট্রগুলো কিভাবে শাসিত হয়। এর জন্য আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে, একেবারে প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের কাছে। তার সরকারের শ্রেণীবিভাগটা আজও রাষ্ট্রবিজ্ঞানে পড়ানো হয়, কারণ তিনিই প্রথম সরকার ব্যবস্থাকে বৈজ্ঞানিকভাবে সাজানোর চেষ্টা করেছিলেন। আচ্ছা, এই স্লাইডে অ্যারিস্টটলের সেই বিখ্যাত ক্লাসিফিকেশনটা দেখা যাচ্ছে। উনি আসলে 2টো সহজ প্রশ্নের ভিত্তিতে সরকারগুলোকে ভাগ করেছিলেন। প্রথমটা হলো শাসন করছে কে, মানে একজন, কয়েকজন নাকি অনেকে। আর দ্বিতীয় প্রশ্নটা হলো শাসনের উদ্দেশ্যটা কি, জনগণের ভালো করা নাকি শাসকের নিজের স্বার্থ দেখা। এবার দেখুন, যখন একজন শাসক সবার ভালোর জন্য শাসন করেন সেটা হলো রাজতন্ত্র বা মোনার্কি। কিন্তু সেই একই ব্যক্তি যখন নিজের স্বার্থ দেখতে শুরু করেন, ওটাই হয়ে যায় স্বৈরতন্ত্র বা টাইরানি। একইভাবে কয়েকজন জ্ঞানীগুণী মানুষের শাসন হলো অভিজাততন্ত্র বা অ্যারিস্টোক্রেসি। আর যখন কিছু ধনী লোক শুধু নিজেদের আখের গোছাতে ব্যস্ত থাকে, সেটা হয়ে যায় ধনিকতন্ত্র বা অলিগার্কি। আর সবচেয়ে ইন্টারেস্টিং হলো শেষেরটা, যখন বহু মানুষ মানে সাধারণ জনগণ সংবিধান মেনে দেশের মঙ্গলের জন্য শাসন করে, অ্যারিস্টটল ওটাকে বলেছেন পলিটি। আর এটাকে তিনি সবচেয়ে ভালো ব্যবস্থা মনে করতেন। কিন্তু এই জনগণই যখন কোনো নিয়মকানুন না মেনে শুধু নিজেদের স্বার্থে একটা বিশৃঙ্খলা তৈরি করে, ওটাকেই তিনি বলেছেন গণতন্ত্র বা মব রুল। এখনকার দিনে আমরা গণতন্ত্রকে সেরা বললেও মজার ব্যাপার হলো অ্যারিস্টটলের চোখে কিন্তু এটা একটা বাজে বা বিকৃত শাসন ব্যবস্থা ছিল। তো অ্যারিস্টটলের প্রাচীন শ্রেণীবিভাগ থেকে বেরিয়ে এসে এখন আমরা দেখব আজকের দিনে একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রকে কিভাবে মূল্যায়ন করা হয়।
মানে এর মূল ভিত্তিগুলো কি? প্রশ্নটা হলো, আজকের বিশ্বে একটা দেশকে যদি আমরা কার্যকরী গণতন্ত্র বলতে চাই, তাহলে ঠিক কোন কোন শর্ত বা মানদণ্ড তাকে পূরণ করতে হবে? রাষ্ট্রবিজ্ঞানীরা বলেন, একটা আধুনিক গণতন্ত্র টিকে থাকে মূলত 5টা পিলারের ওপর। প্রথমটা হল নিয়মিত এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে হবে। দ্বিতীয়ত, দেশের প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন হতে হবে, বিশেষ করে বিচার বিভাগকে। তৃতীয়ত, রাষ্ট্র হবে ধর্মনিরপেক্ষ, মানে কোনো নির্দিষ্ট ধর্মকে বিশেষ সুবিধা দেবে না। চতুর্থ পিলারটা হল বহুত্ববাদ, অর্থাৎ সমাজে নানা রকম মত, সংস্কৃতি আর গোষ্ঠীর অস্তিত্বকে সম্মান করতে হবে। আর সবশেষ পঞ্চমত হল সাংবিধানিকতা, মানে সরকার চলবে সংবিধান অনুযায়ী, কেউই আইনের ঊর্ধ্বে নয়। এই 5টা নীতি কতটা মানা হচ্ছে তার উপরে নির্ভর করে একটা দেশের গণতন্ত্র কতটা শক্তিশালী। এই নীতিগুলো বাস্তবে কিভাবে কাজ করে তা বুঝতে ইসরায়েল আর ইরানের তুলনাটা দেখা যাক। দেখুন, ইসরায়েলের নিয়মিত নির্বাচন হয়, বিচার বিভাগ স্বাধীন, বহুত্ববাদ আর সাংবিধানিকতাও আছে। কিন্তু যেহেতু এটি একটি ইহুদি রাষ্ট্র, তাই ধর্মনিরপেক্ষতার নীতিটা পুরোপুরি মানে না। তার মানে 5টা পিলারের মধ্যে 4টা পূরণ করে। অন্যদিকে ইরান হলো একটি ইসলামিক প্রজাতন্ত্র। সেখানে নির্বাচন হয় ঠিকই, কিন্তু সেটা সর্বোচ্চ নেতার নিয়ন্ত্রণে। বিচার বিভাগও স্বাধীন নয়, তবে তাদের সংবিধান আছে এবং বিভিন্ন জাতিগোষ্ঠীও আছে, তাই কিছুটা বহুত্ববাদ আর সাংবিধানিকতার শর্ত তারা পূরণ করে। এই তুলনাটা আমাদের এটাই দেখায় যে গণতন্ত্র আসলে সাদা-কালো কোনো বিষয় নয়, এর অনেক রকম মাত্রা বা স্তর থাকতে পারে। গণতান্ত্রিক নীতির পাশাপাশি একটা সরকারের ভেতরের কাঠামো কেমন, বিশেষ করে ক্ষমতা কিভাবে ভাগ করা আছে, সেটাও কিন্তু আলোচনার একটা খুব জরুরি দিক। বিশ্বজুড়ে প্রধানত 3 ধরনের ক্ষমতা বিভাজনের মডেল দেখা যায়। প্রথমটা হল রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা, যেমন আমেরিকায় আছে, যেখানে প্রেসিডেন্ট সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন এবং সংসদের কাছে সরাসরি দায়বদ্ধ নন। দ্বিতীয়টা হল সংসদীয় ব্যবস্থা, যেটা আমাদের দেশ বাংলাদেশ বা যুক্তরাজ্যে চলে। এখানে প্রধানমন্ত্রী আর তার মন্ত্রিসভা সংসদের ওপর নির্ভরশীল এবং তাদের কাছেই জবাবদিহি করতে হয়। আর 3 নম্বর একটা ইন্টারেস্টিং মডেল হল দ্বৈত নির্বাহী ব্যবস্থা, যেমন ফ্রান্সে দেখা যায়, যেখানে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী দুজনেই নির্বাহী ক্ষমতা ভাগাভাগি করে ব্যবহার করেন। একদম শেষে আমরা এখন আধুনিক রাজনীতির মূল চালিকা শক্তি অর্থাৎ রাজনৈতিক দল নিয়ে কথা বলব। কেন এই দলগুলো তৈরি হয়, এর পেছনের তত্ত্বগুলো কি? রাজনৈতিক দল কেন তৈরি হয় এটা নিয়ে মূলত 2টো বড় তত্ত্ব আছে। ইউরোপীয় তত্ত্ব, যেটাকে বিহেভিয়ারাল থিওরি বলা হয়, সেটার মূল কথা হল সমাজের ভেতরেই যে নানা রকম বিভাজন থাকে, যেমন শ্রেণী, ধর্ম বা অঞ্চল, দলগুলো হলো তারই এক ধরনের প্রাকৃতিক প্রতিফলন। মানে সমাজের বিভিন্ন গোষ্ঠী তাদের নিজেদের স্বার্থ রক্ষা করার জন্যই দল তৈরি করে। অন্যদিকে আমেরিকান র্যাশনাল থিওরি বলছে দল আসলে সমাজের কোনো স্বাভাবিক বিষয় নয়, বরং উচ্চাকাঙ্ক্ষী আর ক্ষমতালোভী নেতারাই নিজেদের রাজনৈতিক লক্ষ্য পূরণের জন্য একটা কৌশল হিসেবে দল বানান। তাহলে এই 2টো তত্ত্বের আলোকে বাংলাদেশের রাজনীতিকে কিভাবে দেখা যেতে পারে? আমাদের দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর জন্ম কি সমাজের কোনো ঐতিহাসিক বিভাজন, যেমন ভাষা আন্দোলন বা মুক্তিযুদ্ধের মতো চেতনা থেকে হয়েছে, নাকি এগুলো মূলত ক্যারিসম্যাটিক নেতাদের ব্যক্তিগত লক্ষ্য আর ক্ষমতা দখলের কৌশল হিসেবে তৈরি হয়েছে? এই প্রশ্নটা নিয়ে ভাবা এবং এর একটা বিশ্লেষণধর্মী উত্তর তৈরি করা কিন্তু বিপিএসসি পরীক্ষার জন্য খুবই কাজে দিতে পারে।